এটা কি করছেন? আমাকে ছাড়েন বলছি। আমি কিন্তু চিৎকার করব। আমাকে ছেড়ে দেন আপু। চুপ কর শালা, সব কিছু খুলবো তোর। ভেতরে ওটা তো আমার দেখতে হবে। না না, এমন করবেন না আমার সাথে। আমি অনেক ভালো ছেলে। আমাকে যেতে দেন। রুমের দরজা আটকিয়ে তোর সব কাপড়গুলো খুলবো, আদর দিব, কাছে আয় আমার। না, কাছে যাব না। কাছে গেলে আপনি আমাকে মারবেন। আমার অনেক ব্যথা লাগবে। না সোনা, তোমাকে মারবো না। আমার হাতটা ধরো, কাছে আসো, আমার অনেক আদর করো। এসব কি বলেন আপনি? আমার অনেক ভয় করছে। আমাকে যেতে দিন। আহ, আস্তে। আমার লাগছে। এই তুমি মেয়ে মানুষ নাকি যে তোমার ব্যথা লাগে? আমার দিকে তাকাও ভালো করে। পছন্দ হয় আমাকে? আসো, আমাকে কিস করো, আমার ঠোঁট খাও, ভালো করে আদর করো, আসো। আমি এমন ছেলে না। আপনি কেন আমার সাথে এমন করছেন? আপনি তো অনেক ডেঞ্জারাস একটা মেয়ে। আপু, আমাকে ছাড়েন। আমার খুব কাছে আসো সোনা, ঠোঁট দিয়ে কিস করো, কামড় দিবা না। আমাকে জড়িয়ে ধরো, আমাকে চুমু দাও রাজ, একটু বেশি করে আদর করো আমাকে। তুমি এমন কেন আমি কিছু করব না। আপনি অনেক খারাপ আপু। আমার সাথে আপনি এমন করেন। আমি বাড়ি যাব। ভালোভাবে বললাম, শুনলি না তো? তাহলে দেখ। রোজ এগিয়ে আসে রাজের দিকে। রাজের হাত টেনে নিয়ে নিজের খোলা পেটের উপরে রাখে। তারপর আবেগে উত্তেজনায় আহ করে উঠে চোখটা বন্ধ করে নিল রোজ। রাজের হাত যেন কাঁপতে শুরু করেছে। বেচারা রাজ এসবে একদমই আনাড়ি একটা খেলোয়াড় যেন। আর রোজ এসবে এক্সপার্ট। যদিও রোজ ভার্জিন, তবে বান্ধবীদের সাথে থেকে জেনে শুনে দেখে অনেকটাই চালু হয়ে গিয়েছে। তাই রোজের কাছে এসব যেন ডাল ভাত। কিন্তু রোজ এর আগে কখনো এসব করেনি। করবেই বা কী করে? কোনো ছেলেই তো রোজের মনে ধরে না। যা একটা ধরেছে সে হলো আবার রোজের জুনিয়র। আর সেই ছেলেটাই হলো রোজের সামনে বসা। ছেলেটার নাম হলো রাজ। রাজের সাথে রোজ কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু রাজ ভয় বারবার রোজের থেকে পালিয়েছে। রোজকে দেখলেই রাজ ভয় চুপসে যেত। এর পিছনে অবশ্য একটা কারণও আছে। রোজ হলো একটা মাস্তান, মানে লেডি গ্যাং চালায় সে। এই জন্য সবাই রোজকে একটু ভয় পেয়ে চলে। আর বেচারা রাজ যেন রোজের চোখেই পড়ে গিয়েছে। আর একটু আদর করো রাজ, এমন পালাও কেন? সব সময় দেখছি পালানোর চিন্তা। আমার তো তোমার স্পর্শ অনেক ভালো লাগছে। আমার এখন যেতে হবে আপু। আমার সাথে আপনি এসব করতে পারেন না। আপনাকে আমার ভালো লাগে না। চুপ কর তো। সে কখন থেকে ভালো লাগে না, যেতে হবে, আপু আপু করছিস। বেশি বকবক করলে এখানেই তোকে মেরে রেখে দিব, বুঝছিস? কিন্তু আমি তো আপনার সাথে কিছু করিনি। তাহলে কেন আপনি আমার সাথে এমন করবেন? আপনি আমার সাথে এমন করবেন না। তোর ঘরে কি বউ আছে নাকি? এত কথা বলিস কেন? আমার সাথে চিপকায় থাকবে একদম। অনেক ভালো লাগছে, আসতে দাও। দেখুন আপু, আপনি আমার সিনিয়র। এমন সিনিয়র হয়ে জুনিয়রের সাথে আপনি যা খুশি করতে পারেন না। আমি কি পারি আর না পারি সেটা তোমার বলা লাগবে না। আমাকে আমার কাজ করতে দাও, আমার কাজে কেউ কোনো বাধা দেয় না। আপনি নিজেকে সামলান। নিজের এমন অবস্থার জন্য অনেক পস্তাতে হবে বলে দিলাম। তাই নাকি? তা কে আমাকে পচাবে শুনে? তুমি তুমি নিজেই তো বিড়াল ছাড়ার মতো হয়ে গেছো। একটা ছেলে যখন একটা মেয়েকে এমন করে, তখন বোঝো মেয়েটার কেমন লাগে। জানি খারাপ লাগে, তবে সব ছেলে যে মেয়েদের সাথে বাজে আচরণ বাজে কাজ করবে এমনটা তো আপনি বলতে পারেন না। আপনি যেমন আমার সাথে খারাপ কিছু করতে চাচ্ছেন, অন্য মেয়ে তো সেটা করবে না, তাই না? রোজ কিছু বলে না, রাজের দিকে তাকিয়ে থাকে। ভার্সিটির একটা রুমে ওরা দুজন। রুমটাতে বাল্ব নেই, তবে জানালা দিয়ে বাহিরের আলো আসছে ভিতরে। সে আলোতে সব কিছু দেখা যাচ্ছে। রোজের খোলা পরিষ্কার সুন্দর পেট আর নাভিটাও দেখা যাচ্ছে। রাজ যে রোজের দিকে তাকায়নি এমন না। রোজের দিকে না তাকানোর কিছু নেই, তাকাতেই হবে। কারণ ভার্সিটির সবচাইতে সুন্দর মেয়েটি হলো রোজ। আর রোজকে কাছে পাওয়ার জন্য কত কত ছেলে যে পিছনে পড়ে থাকে সেটার কোনো গোনাগাথা নেই। আর সেই সুন্দরী মেয়েটাই রাজকে চায়। রাজের কাছে নিজেকে সবটা বিলিয়ে দিতে ইচ্ছুক।
তবে আমাদের রাজ সাহেব একটু বেশি ভাবসাব নিয়ে চলে। চলবেই বা না কেন? রাজও দেখতে অনেক হ্যান্ডসাম, 6 ফুট উচ্চতা, বডি শেপ 40 তো হবেই, জিম করা বডি, দেখতে হিরোদের থেকে কম কিছু না। তবে রাজ অনেক ভালো একটা ছেলে, সেটা কথা বলে বুঝেছিল রোজ। আজকের মতো তোমাকে ছেড়ে দিলাম। বেশি লাফালাফি করলে তোমাকে যে কি করব সেটা কেবল আমি জানি। কি আর করবেন? হয়তো মারবেন, নয়তো আদর করবেন, তাছাড়া আর কি পারবেন? আদর দিয়েই মেরে ফেলবো। আমার বুকের মাঝখানে মাথাটা রেখে মাথাটা ধরে চেপে রাখবো, বুঝেছো? নিঃশ্বাসটাও নিতে পারবা না। কিন্তু আপু, আপনার বুকের মাঝে আমার তো যাওয়ার কোনো ইচ্ছেই নেই। ওসব জায়গা আমার জন্য না। তোমাকে সবখানে রাখবো সোনা, আমি তোমাকে খেয়ে ছেড়ে দিব, তুমি নিজেও টের পাবা না। আপনারই তো লস হবে আপু, নিজেকে সামলান, পরে অনেক ঝামেলা হবে বলে দিলাম। তাই নাকি? তা কি এমন ঝামেলা? ও প্রেগনেন্ট হব আমি? তো প্রেগনেন্ট হলে কি হবে? বাচ্চাটা তো তোমারই, আর আমার বরটাও তুমিই হবা চান্দু। না না, আমি বিয়ে টিয়ে করতে পারবো না। দেখুন, আপনি এমনিতেই আমাকে উত্তেজনার মধ্যে রাখেন সব সময়। আপনাকে বিয়ে করলে আমার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। আমি তো চাই তোমার জীবন অতিষ্ঠ হোক, কারণ তুমি আমাকে অ্যাভয়েড করো। তোমার যে কি করব! কি কি করবেন আপনি? প্রথমে তোমার ঠোঁট এমনভাবে খাবো যেন তুমি আওয়াজ করে চোখে সরিষা ফুল দেখো। তোমার সারা শরীরে এমন মায়ের দাগ বানাবো যেন মা গো বলার আগে বউ গো বলতে থাকো। রাতে ভয়ে একটা ঢোক গিলল। এই মেয়ে সাংঘাতিক বেয়াদব, কখন যে কি করে বসে। রাত যেন সেই ভয়ে একটু একটু পিছিয়ে যেতে থাকে। রোজ মুচকি হাসতে থাকে। রোজের বান্ধবীগুলো রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। রোজ যেমন সুন্দরী, তেমনি 1 নম্বরের ফাজিল মেয়ে। সাথে ওর বান্ধবীগুলো অনেক শয়তান, এক একটা হারামির 1 নম্বর। সহজ সরল রাজকে পেয়ে প্রথমে টিচ করে, তারপর কী সব কথা শোনায়। একটা ছেলে সরাসরি একটা মেয়েকে খারাপ কথা বলতে পারে, কিন্তু একটা মেয়ে কোনো ছেলেকে কিছু বাজে কথা বলতে গেলেও অন্তত 1000বার ভাবে। আর রোজ একদমই উল্টো, নিজেকে গ্যাং লিডার মনে করে। কারণ রোজের বাবা প্রভাবশালী একজন নেতা। এ কারণে অন্য ছেলেরা পিছনে ঘুরলেও রোজকে কিছু বলার সাহস পায় না। তবে রোজের কাউকেই আবার পছন্দ না। আজ তোমাকে ছেড়ে দিলাম, যাও, চলে যাও। আজকের মতো তুমি মুক্ত। আমি আর ভার্সিটিতে আসবো না। আমি চাই না আপনার সামনে পড়ি। কোনো ব্যাপার না, শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসতে পারবো। মানে? কিসের শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? কোথায় যাবেন আপনি আপু? ওই শয়তান পোলা, তোকে না আমি আপু ডাকতে নিষেধ করেছি? আপু ডাকলে ছুরি দেখেছিস তো? ছুরি দিয়ে তোর পেট ফুটো করব। আচ্ছা ঠিক আছে আপু, আর আপু ডাকবো না আপু। চুপ কর। তুই ভার্সিটিতে না আসলে কি করব জানিস? সোজা তোর বাসায় চলে যাব, তোর মা বাবাকে সালাম করে তোর রুমে ঢুকবো। তারপর তো বুঝতেই পারছিস কি হতে পারে। এই না না, আমি আসবো। এমন করেন কেন আপনি? বুঝো না বাবু, তোমাকে আমার ভালো লাগছে। আমার সব কিছু তোমাকে দিয়ে দিব গো। তোমার থেকে আদর নিব, আমি তোমাকে আদর করব। ইচ্ছা মতো নাকি? যা মনে চায় তাই করবেন। থাকেন, আমি যাচ্ছি। আপনার সামনে কেন যে আমি পড়ি, আল্লাহ বাঁচাও। ভার্সিটি আমার, বুঝলা? আমি যা বলবো তাই। তোমাকে তো আমার করেই নেব। তোমাকে আমার ভালো লাগছে অনেক, তুমি বোঝো না কেন? রোজ কথাটা বলে রাজের দিকে এগিয়ে আসে। রাজ একটু একটু করে পিছিয়ে যেতে থাকে। তারপর রোজ রাজের কাছে এসে রাজের হাত ধরে জোরে টেনে নেয় নিজের কাছে। এরপর রাজের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। রাজের ঠোঁট চুষে খেতে শুরু করেছে। রাজ করে রোজকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু রোজ আরও জোরে রাজের ঠোঁট কামড়ে ধরেছে। রাজ যেন চোখে আসলে সরিষার ফুল দেখতে শুরু করে। রাজ উপায় না পেয়ে রোজের বুকের উপরে হাত দেয়। রোজের বুকের নরম 2 অংশ চেপে ধরে। রোজ যেন আরও পাগলের মতো রাজের ঠোঁটজোড়া চুষতে শুরু করে দিয়েছে। রাজ যত জোরে রোজের বুক চাপে, রোজ আরও তত জোরে রাজের ঠোঁট চুষে খেতে থাকে। রাজের জিহ্বা নিজের মুখের ভিতরে নিয়ে ইচ্ছে মতো জোরে চুষতে শুরু করেছে রোজ। একটা সময় পর রোজ রাজকে ছেড়ে দেয়। রাজ হাঁপাতে থাকে।
ঠোঁট যেন সাদা হয়ে গেছে রোজের চুষে খাওয়ার কারণে। ব্যথা অনুভব করে রাজ। রাজ ঠোঁটে হাত দেয়, রক্ত বের হচ্ছে কিনা চেক করে, কিন্তু না, ঠোঁট কাটেনি, তবে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। এভাবে কেউ ঠোঁট খায় নাকি? রাজ কোনো রকম ঠোঁট চেপে বলে, আপনি কি রাক্ষস? এভাবে কেউ কিস করে? উফ, ব্যথা করে দিয়েছেন। আমার সাথে এমন করবেন না আপু, আমি পিচ্ছি একটা ছেলে। আপনি আমার সাথে এমন করে কি মজা পাচ্ছেন? বাবু, এখন তোমাকে আর যেতে দিব না গো। তোমার গা থেকে ঝটপট শার্ট খুলো। উফ, তুমি এমন ভাবে আমার এগুলো ধরলে না, আমি তো আরো দুর্বল হয়ে গিয়েছি। চুপচাপ গা থেকে শার্ট খুলো গো। আমি পারবো না, আমার লজ্জা আছে। আপনার না হয় লজ্জা নেই, কিন্তু আমার আছে। ওই, রাগ উঠাবি না। তোর কাছে এত কিছু শুনতে চাইছি আমি? ঝটপট শার্ট খোল বলছি। আমি পারবো না। রাজ দৌড়ে দরজার কাছে আসে, দরজা টান মেরে খুলে দৌড়ে চলে যায় সেখান থেকে। রোজ হো হো করে হেসে উঠল। রাজ দৌড়ে ভার্সিটির একটা জায়গাতে এসে বসলো। ঘুরে ঘুরে সে বারবার পিছনে দেখতে থাকে, রোজ ডাইনি সিনিয়র মেয়েটা আসছে কিনা। রাজ গাছের নিচে বসে আছে। সিমি নামের ওর ক্লাসমেট আসে রাজের কাছে, রাজের পাশে এসে বসে। সিমি ওর ব্যাগ থেকে পানির বোতল বের করে রাজের দিকে বাড়িয়ে দেয়। এই নাও রাজ, পানি খাও। এত হাঁপাচ্ছ কেন? আগে পিছনে দেখো তো, রোজ আপু আসছে কিনা। রোজ? সিনিয়র আপুটা? ও কেন আসবে? আর বলিও না, রোজ আমাকে তুলে নিয়ে একটা রুমে আটকে রাখছিল। কি ফাজিল মেয়ে। উনি কিন্তু অনেক ভয়ঙ্কর। ভার্সিটির সবাই ওনাকে ভয় পায়, সাবধানে থাকিও। সিমি চলে যায় সেখান থেকে। রাজ পানির বোতল থেকে পানি খেতে শুরু করেছে। ভার্সিটি থেকে বাড়িতে চলে যেতে হবে। হঠাৎ একটা ছেলে এসে বসে রাজের পাশে। ছেলেটার নাম নিলয়, রাজের থেকে একটু ছোট। নিলয় এসে বলে, ভাই, শুনলাম রোজ নাকি আপনাকে তুলে নিয়ে গিয়েছিল। আরে ওটা কোনো ব্যাপার না, তুই কোথা থেকে শুনেছিস? ভাই, আমরা সবসময় আপনাকে নজর রাখি। বলেন খালি একবার, ওদের সবাইকে তুলে নিয়ে যাই। না না, এসব কিছু করতে হবে না। রোজের বাবা আমার কাছের মানুষ। লোকটা আমাকে দেখে ভয় কাঁপে। তার মেয়ে একটু বেশি দুষ্টু, তবে ভালোই লাগছে। ভার্সিটির কেউ তো জানে না আমি কে, তাহলে এত ভাবতে হবে না। কিন্তু আমাদের পোলাপাইন তো সবাই রেগে আছে রোজের উপরে। রোজকে সাবধান থাকতে বলবেন। আপনার অপমান আমরা তো সহ্য করব না। থাক, বাদ দে। মেয়েটা তো আর জানে না আমি কে। জানলে অনেক অবাক হবে, হয়তো ভয়ে আর আমার কাছে আসবে না। আর তাছাড়া আজ কয়েকদিনই তো হলো ভার্সিটিতে এসেছি, এখন তো আমি একদমই নতুন। তুই যা, পোলাপাইনদের একটু সামলে নিস। নিলয় আর কথা না বলে চলে যায় রাজের কাছ থেকে। রাজ উঠে দাঁড়ায়, ভার্সিটি থেকে বের হতে হবে ওর। রোজের সাথে দেখা করতে চায় না রাজ। সে ব্যাগ কাঁধে নিয়ে ভার্সিটির রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। হঠাৎ দূর থেকে কে যেন রাজকে ডাক দেয়। রাজ ঘুরে তাকিয়ে দেখে রোজ ওকে ডাকছে। রাজ এগিয়ে যায়। আমাকে ডাকছেন আপু, কিছু বলবেন? ওই, তোমাকে কতবার বলবো যে আমাকে আপু ডাকবা না? আমার ভালো লাগে না তোমার মুখ থেকে আপু শুনতে। তাহলে কি বলে ডাকবো আপু? আপনি তো আমার সিনিয়র, আর সিনিয়রকে সম্মান দিতে হয়। আমি কি বলেছি আমাকে সম্মানার্থে আপু ডাকো? আপু না ডেকে বউ বলে ডাকবা, বুঝেছো তুমি? বউ? কিসের বউ? কার বউ? আমি অন্যের বউকে কেন বউ ডাকবো? চুপ ফাজিল, বউ বলে ডাকবা, কারণ আমি তোমার বউ। বউ বলে না ডেকে কি ডাকবা? কি বলে ডাকবা? আপু? ছি, আপু ডাকলে তোমার গালে কতগুলো চর পড়বে জানো তুমি? মেয়ে মানুষ আর এত বেশি লাগে নাকি? তবে আপনি আমার ঠোঁটে অনেক ব্যথা দিয়েছেন। আচ্ছা তাই নাকি? চিন্তা করো না, আসো, তোমার বুকের উপরে কামড় দেই, দেখবা সব ঠিক হয়ে গেছে। আসো আসো। না না, আপনি কিছু করবেন না, আমি যাচ্ছি। আপনি এমন অসভ্য মেয়ে কেন? তোমাকে অনেক আদর দিব, জান, আসো আমার কাছে আসো, তোমাকে অনেক আদর করব। না না, আমি পালাই, থাকেন আপু আপনি। শার্ট খুলো, তোমাকে একটু দেখি, তোমার বাহুডোরে নিজেকে আবদ্ধ রাখতে চাই। কিন্তু আমার বাহুডোরে আসতে হলে অনেক সমস্যা আপনি ফেস করবেন। রাজা কিছু বলল না, হন হন করে হাঁটা শুরু করলো। আর ওদিকে রোজ রাজের দিকে তাকিয়ে থাকে।
আসেন আপনাদের পরিচয় করিয়ে দেই। হয়তো এতক্ষণ আপনারা কিছুই বোঝেননি। রাজ ঢাকা ভার্সিটিতে আজ কয়েকদিন হলো ভর্তি হয়েছে। তারপর রাজ 1 সপ্তাহ আগে ভার্সিটিতে প্রথমবার আসে। চারপাশটা ওর কাছে অনেক নতুন মনে হচ্ছিল। সে আশেপাশে সব কিছু দেখছিল আর এক মনে হেঁটে যাচ্ছিল তার ক্লাসের দিকে। যদিও ক্লাস শুরু হতে এখন অনেক বাকি ছিল, কিন্তু রাজ ধীর পায়ে জোরে এরকম করে হাঁটতে থাকে। ভার্সিটির মধ্যে অনেকগুলো কাপলদেরও দেখতে পায় সে, তবে সবার থেকে বেশি ভালো লাগছিল একটা কাপলকে, যারা কিনা কাঁধে মাথা রেখে বসেছিল। কত কেয়ার করছিল মেয়েটা ছেলেটাকে। রাজ এসবই দেখছিল। ওই ভার্সিটির সবচাইতে রাগী বদমেজাজি মেয়ে হলো রোজ। সে বান্ধবী বন্ধুদের নিয়ে ভার্সিটির রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছিল, আর যাকে পাচ্ছিল তার সাথে মজা করছিল, তাকে জ্বালাচ্ছিল। দূর থেকে ওরা রাজকে টের পায়। রোজ তখন জোরে রাজকে ডাক দিয়ে বলে, ওই ছেলে এদিকে আয়। জি আন্টি, আমাকে বলছেন? একটা থাপ্পড় দিব, তখন আর আন্টি বলতে পারবি না। আমাকে কি দেখতে তোর আন্টির মতো লাগে নাকি? আসলে আন্টির মতো লাগে না, তবে এমনি বললাম। তা আপুরা কেন ডাকলেন সেটা বলেন। এত তারা কিসের? আজ কলেজে নতুন নাকি? জি আপু, আমি নতুন। তাহলে আমি যাই? এখান থেকে এক পা সরবি তো তোর পা ভেঙে দিব। রাজ কি একটা বিপদে পড়ল রে। তবে তার আগে চলেন আপনাদের পরিচয়টা দিয়ে নেই। আজকে যে ভার্সিটিতে এসেছে সে হলো রাজ, রাজ মাহমুদ। রাজ বাবা মায়ের 2 মাত্র সন্তান। রাজের একটা ছোট বোন আছে। তবে রাজের আসল আরেকটা পরিচয় আছে, যা এই শহরের কেউ জানে না। যাই হোক, সেটা পরে বুঝতে পারবেন। গল্পে ফেরা যাক। রাজ তখন রোজকে বলে, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। একদমই বিরক্ত করবেন না। আপনাদের কাজই হলো ছেলেদের বিরক্ত করা। এই কি বলছিস? তোরে কিন্তু কপালে অনেক দুঃখ আছে বলে দিলাম। আরে কেন ডাকলেন সেটা তো বলেন। ওই যে একটা মেয়ে দেখছিস, কালো ড্রেস পরা মেয়েটা, দেখছি তো। ওই মেয়েটাকে যে বলবি আমি তোমাকে ভালোবাসি, মানে তুই ওই মেয়েকে প্রপোজ করবি, যা। কিন্তু আপু, আমি তো ওই মেয়েকে ভালোবাসি না, তাহলে কেন বলবো? মিথ্যা বলতে নেই আপু, কেন বলবো তাকে? আমরা বলতে বলছি তাই বলবি, এত কথা তো শুনতে চাইনি। যা জলদি যা। যদি থাপ্পড় দেয় আমি বলতে পারবো না। আপনারা কেন আমাকে ফাঁসাচ্ছেন? যাবি তুই? রাজার কিছু বলে না, রোজদের সামনে থেকে চলে আসে। মেয়েটার সামনে যাচ্ছে রাজ। কিছুটা আসতেই দেখে সেই মেয়েটার বয়ফ্রেন্ড এসে রাজের সামনে থেকে মেয়েটাকে নিয়ে চলে যায়। এবার রাজ কি করবে? রাজ ফিরে আসে রোজদের কাছে। বিড়বিড় করে রাজ বলে, কার মুখ যে দেখেছিলাম, এমন শাকচুন্নিদের খপ্পরে আজ পড়তে হলো। কিরে, মুখে মুখে কথা বলা হচ্ছে? প্যান্ট খুলে দেবো কিন্তু। ফিরে আসছিস কেন? যা বলছি তা না করলে প্যান্ট খুলে দিব। বল এখন কি করবি? আচ্ছা, ঝামেলায় পড়েছে রাজ। কে জানতো প্রথম দিন এরকম পরিস্থিতির শিকার হতে হবে তার। রাজ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, কিছু বলতেও পারছে না। একটু সাহস নিয়ে রাজ রোজের দিকে তাকালো। যেহেতু রোজ জোর করছে রাজকে, এখন রাজ আর দেরি করে না। ভালো না বেশেও আই লাভ ইউ বলতে হবে, এটা কোনো কথা? তবে রাজ এবার রোজকে বলে, এই যে আন্টি শুনছেন? কি সমস্যা, রাখছিস কেন? আর আমাকে কি তোর আন্টির মতো দেখতে লাগে নাকি? আসলে আমি না ছি, তুই আমাকে কি? আপনাকে ভালোবাসি। রাজ কথাটা বলে এক দৌড়ে ক্লাসরুমে চলে আসে। রাজ একবার পিছনে তাকায়, পিছনে তাকিয়ে দেখে রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আসলে রোজ দেখতে অনেক সুন্দর। যদি এই মেয়েটার সাথে রাজ রিলেশন করতে পারতো তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। রোজের নামটাও তো রাজ শুনতে পারেনি। আর কেন যে রাজ তাকে আন্টি বলতে গেল, কোনো কাজই যেন রাজের দ্বারা হয় না। রোজ রাজের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রোজের বান্ধবী সিমি বলল, ওইদিকে কি দেখিস রোজ? তুই ওরে কিছু বলবি না কেন? তোর ডিয়ার তোর উপরে অ্যাপ্লাই করলো। কি বলবো? বলার আগেই তো দৌড়ে পালিয়েছে। তবে ছেলেটা অনেক ইনোসেন্ট। দেখলাম, কিন্তু ছেলেটা জোস। যদি আমার জুনিয়র না হতো তাহলে আমার জীবনে এইটারই জুলাইতাম।
ওই কি বলিস? এই আশা কোনো দিনও পূরণ হবে না। ওর দিকে ভাইয়ের নজরে তাকাবি তোরা, সবার মনে যেন থাকে। কেন রে, কেন? ও তো আমাদের ছোট। বলছি তাই, এত কিছু আমি বলতে পারবো না। কি? আমাদের বান্ধবীটা প্রেমে পড়েছে বুঝি? বা বাবা। জানি না, তোর এত কথা বলিস কেন, একটু ভাবতে দে। কথাটা বলেই রোজ চলে গেল ওদের সামনে থেকে। রাজ ক্লাসে আসে, কিন্তু ক্লাসে এসে দেখে এখনও স্যার ক্লাসে আসে নাই। তাই রাজ একটা সিটে বসে পড়ল। একটু পর একটা মেয়ে এসে রাজের পাশে বসলো। হাই, আমি রুহি। আপনি? আমি রাজ। আচ্ছা, আমরা তো একই ক্লাসে পড়ি, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড। তাহলে তুমি করে বলবো দুজনে। আচ্ছা। নতুন আসছো আজ? হুম। তো রুহি, তোমার ফুল পরিচয়টা তো দিলে না। রাজের প্রশ্ন শুনে তারপর রুহি তার পরিচয় দিল, আর রাজও হালকা করে নিজের পরিচয়টা দিয়ে দেয়। দুজনে একসাথে বাকি ক্লাস করে। ক্লাস শেষ করে দুজনে একসাথে হাসাহাসি করে বের হচ্ছে। এমন সময় সেই লেডি গ্যাংগুলোর সাথে ওদের দুজনের দেখা হয়ে যায়। সাথে রাজ সেই লিডার মেয়ে রোজও আছে। রাজ আস্তে করে রুহিকে বলল, এই সেই মেয়েগুলো। আসলে রুহিকে সকালের ঘটে যাওয়া সব কিছু রাজ ক্লাসে বলেছে, এজন্য ওরা দুজন গল্প করছিল আর হাসছিল। রাজ যাকে প্রপোজ করেছিল সেই মেয়েটা মানে রোজের নাম জানতো না, তাই রুহিকে রোজের নাম বলতে পারেনি। রোজ সোজা রাজের সামনে এসে কড়া গলায় বলে, কি রে বজ্জাত ছেলে, সকালবেলা আমাকে প্রপোজ করে দুপুরবেলা অন্য মেয়েকে নিয়ে ঘোরা হচ্ছে? বাবা, তোর তো দেখি হেভি পাওয়ার। দেখেন আপু, আসলে আমি তো নতুন ভার্সিটিতে। আজকে কারে না কারে প্রপোজ করতে বলেছিলেন, আমি ওসব ভয় করছিল দেখে সোজা আপনাকে গিয়ে প্রপোজ করেছি। খুব সাহস দেখছি। তা এই মেয়েটা কি আমার সতীন নাকি? এই না না আপু, ওর সম্পর্কে যা ভাবছেন তা নয়, আপনি ভুল বুঝছেন। মানে সকাল বিকাল নতুন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরো, আর এখন বলছো এই মেয়ে কিচ্ছু না? বাবা, তোর জন্য তো দেখি হেভি মোটা রশি দরকার। আচ্ছা আপু, আমার আর রাজের মধ্যে যদি কিছু হয়ে থাকে তাহলে আপনার কি? আর রাজ আমার বয়ফ্রেন্ড, আপনার কোনো সমস্যা? সমস্যা থাকলে বলতে পারেন, না হলে চলে যান। রুহির মুখ থেকে কথাটা শুনে রোজের চোখে মুখে রাগের বিশাল ছাপ ফুটে ওঠে। তবে রোজ আর সেখানে একটু দাঁড়ালো না, সেখান থেকে রোজ চলে গেল। তবে যাওয়ার আগে রাজকে আস্তে করে বলে গেল, তোকে দেখে নিব। এখন কিছু বললাম না আমি, কারণ আমার কাছে এর এখন কোনো উত্তর নেই। তবে সাবধানে থাকিস, তোর কপালে দুঃখ আছে। রাজ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। রোজ একবারও আর পিছনে তাকায় না। রোজ চলে যাওয়ার পর রাজ রুহিকে বলল, এগুলো না বললেও হতো, যদি সমস্যা করে সে। কেন, হলে কি সমস্যা? বলেছি, ভালো করেছি। মানে কি হলে সমস্যা, কি বলো তুমি? তোমার বুঝতে হবে না শোনা, তোমার মাথায় ঢুকবে না, গাধা একটা। চলো বাসায় যাই। রাজ কিছু বলল না, সে আর বেশি কিছু না ভেবে বাসায় চলে আসলো। রোজও আর কিছু করেনি। রাজ বাড়িতে এসে দুপুরে খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, আর এমন সময় অচেনা নাম্বার থেকে রাজের ফোনে কল আসে। ফোনটা করেছে রুহি, তবে রাজ চিনতে পারে না। রাজ ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, বল তো আমি কে, ভাবো চিনতে পারবা। আজব তো, আমি কেমনে জানবো আপনি কে? পরিচয় দিলে দেন, না হলে ফোন রাখেন। আপনার সাথে কথা বলার সময় আমার নেই, রাখেন তো। আরে রেগে যাচ্ছ কেন? আমি রুহি। রুহি, তুমি? আমি গো মিস্টার, চিনতেই পারো না? তুমি আমার নাম্বার পেলে কোথায়? রাজ কিছুটা অবাক হয়। অবাক তো হওয়ারই কথা, কারণ রুহি নাম্বার পেয়েছে কিভাবে রাজ তো জানেই না। অবাক হয়ে প্রশ্নটা করে রাজ, তবে রুহি বলে, পেয়েছি আর কি। তুমি ফোনও করলে? বাহ। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? আসলে তা না, কিন্তু তুমি আমার নাম্বার পেলে কোথায় সেটা তো বলো। তুমি ভুলে যখন ফোন রেখে বাইরে গেছিলে তখন নিয়েছি।
তোমার ফোনে তো লক করা ছিল না, সহজেই নিতে পারছিলাম। ও আচ্ছা। কেন, নাম্বার নিয়ে কি ভুল কিছু করেছি নাকি? আচ্ছা তাহলে রাখছি। সরি না বলে নাম্বার নেওয়ার জন্য। আরে ভুল কিছু করবে কেন? তুমি তো আমার ফ্রেন্ড, তুমি চাইলেই দিতাম। এতে রাগ করব কেন আমি? সরি বলা লাগবে না। ও আচ্ছা, ঠিক আছে তাহলে, ভুল করিনি, হি হি। হুম। এখন বলো কি করছো, কেমন আছো? কিছু না, বসে আছি। তুমি কি করো? এভাবে দুজনের কথা চলতে থাকে। রাজ রুহির সাথে 20 মিনিটের মতো কথা বলে। এতে করে রাজের ঘুম চলে যায় চোখ থেকে। তাই আর না ঘুমিয়ে বাইরে চলে আসলো রাজ। বাহিরে বসে আড্ডা দিয়ে রাতে বাড়িতে আসে। ফিরে রাতে খাবার খেয়ে দিল এক ঘুম। পরের দিন সকালে উঠে সোজা আবার কলেজ। আজ কলেজে নবীনবরণ অনুষ্ঠান। কেমন যেন অন্যরকম সাজ সব কলেজের চারপাশে। মনে হয় কোনো অনুষ্ঠান হবে। রাজ এসব দেখতে দেখতে কিছুক্ষণ পর ক্লাসে চলে আসলো। রুহি এসে রাজের পাশে বসলো। রাজ রুহিকে প্রশ্ন করে, আচ্ছা রুহি, আজ কি ভার্সিটিতে অনুষ্ঠান নাকি? আজ না, কালকে হবে অনুষ্ঠান। আমাদের নবীনবরণ অনুষ্ঠান করবে। প্রথম দিন করতো, কিন্তু কিছু সমস্যার কারণে করে নাই। ও ভালো তো। হুম। সকালে খেয়েছো? হুম। তুমি? আচ্ছা, কালকে কি কালারের ড্রেস পরে আসবা? দেখি কি পরে আসা যায়। তোমার ফেভারিট কালার কি? আমার কালার তোমার পছন্দ হবে না। তুমি বলোই না। এত করে যখন বলছো তাহলে বলছি, আমার পছন্দের কালার নীল। ও, আমারও তো সেম। তাই নাকি? হুম, দুজনের অনেক মিল আছে তো। রাজ আর রুহি দুজনে বসে গল্প করে ক্যাম্পাসে। রোজ দূর থেকে কেমন করে যেন ওদের দুজনের দিকে তাকিয়েছিল। রোজ রাজকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু রোজকে কিছু একটা অনুভূতি এসে তাকে বাধা দিচ্ছে। তাই হয়তো রোজ রাজকে গিয়ে কিছু বলতে পারছে না। আর আজকে একবারও রাজের সামনে রোজ আসেনি। মনে মনে রাজ আবার রোজকে খুঁজেছে, রোজকে খুব মিস করেছে রাজ। রাজ সিনিয়র মেয়ে রোজের প্রতি কিছুটা দুর্বল অনুভব করছে। রোজ এমনিতে দেখতে অনেক সুন্দর, মায়াবী চেহারার অধিকারী। যে কেউ রোজের প্রেমে পড়ে যাবে, আর রাজ তো শুরুতেই রোজের প্রেমে পড়ে যাচ্ছে। এখন শুধু প্রকাশ করা বাকি। রাজ খুব গোপনে রোজের নাম্বার ম্যানেজ করে ফেললো, যদিও সেটা কেউ জানে না। কিন্তু রাজ তো জানে নাম্বারটা সে কেন ম্যানেজ করেছে। রাজ বাড়িতে চলে আসে। রাতে ফোন দিল রোজকে। রোজের ফোনে কল ঢোকে। রিং হচ্ছে, কিন্তু আননোন নাম্বার বলে রোজ ধরছে না। রাজ ফোনের দিকে তাকিয়েছিল। অচেনা নাম্বার, সে জন্য ইচ্ছে করে প্রথমে ধরেনি। রাজ আবার দেয়, 2বার দিয়ে ফেলেছে। এবার লাস্ট 3বার কল দেয়, আর দেবেনে ভেবে রাখে। 3বারের সময় শেষের দিকে এসে রোজ ফোন ধরলো। হ্যালো, কে বলছেন? মানে তুমি আর যার জন্য সারাদিন মন খারাপ করেছিলে, আমি সেই। মানে কি? কে বলছেন আপনি? তোমার কাছের মানুষ, তুমি বলো আমি কে। পরিচয় দিলে দে, না হলে ফোন রাখ। যতসব পাজেরা পাবলিক। আচ্ছা কালকে পরিচয় দেই। কালকে নীল শাড়ি পরে কলেজে আসবেন প্লিজ। আমি বললাম তো, কাছের কেউ। চুপ কর শালা, তোর কথা আমাকে শুনতে হবে কেন? কে তুই? আগে পরিচয় দে, তারপর পড়বো কিনা পড়বো না সেটা পরে দেখা যাবে। বল কে তুই? আচ্ছা, আপনি আজ কারো দিকে তাকিয়েছিলেন ভার্সিটিতে? ফেরার সময় মন খারাপ করেছিলেন যার দিকে তাকিয়ে, সেই আমি। এখন আপনার ইচ্ছে, কাল নীল শাড়ি পরে আসবেন নাকি আসবেন না? কথাটা বলে রাজ ফোন রেখে দেয়। রোজ অবাক হয়ে তাকিয়ে থাকে নিজের ফোনের দিকে। এটা কে ছিল ভাবতে ভাবতে সেই নাম্বারে কয়েকবার কল দেয়, কিন্তু রাজ রোজের কল ইচ্ছে করে রিসিভ করেনি। তারপর ফোনটা অফ করে দিয়ে রাজ ঘুমিয়ে পড়ে। আজ ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান। সবাই এক এক করে ভার্সিটিতে হাজির হয়েছে। সবাই আজ সেজে এসেছে। রাজও এসেছে ভার্সিটিতে। তবে একজনকে খুঁজে চলেছে রাজ, যাকে সে কল্পনাতেও অনেক দূর ভেবে ফেলছে। সে যেন রাজের কল্পনা পড়ি। তাকে সে খুঁজছে, তাকে দেখবে দু চোখ ভরে। ভার্সিটির নতুনেরা সবাই নতুন নতুন ড্রেস পরে এসেছে। কেউ কেউ তো একই কালারের টি শার্ট পরে এসেছে। রাজ একটা নীল পাঞ্জাবি পরে আসলো। সব দিকে তাকিয়ে থাকে দেখে রোজ, কিন্তু যাকে দেখার জন্য সে এত অপেক্ষা করে আছে, সে তাকেই যেন রাজ খুঁজে পাচ্ছে না। মাঝখান থেকে রুহি এসে রাজের পাশে ঘুরঘুর করছে। যদিও রুহি আজ একটা নীল রঙের ড্রেস পরে এসেছে, আর রুহিকে অন্য দিনের তুলনায় আজকে আরও বেশি সুন্দর লাগছে।
কিন্তু রাজের দরকার রোজকে। রোজকে তো সে পাচ্ছে না। মন খারাপ করে বসে থাকে রাজ। তারপর রাজ নীল পাঞ্জাবি পরে আছে। রুহিও ওর পাশে এসে বসেছে, কিন্তু রাজের চোখ একজনকে খুঁজে বেড়াচ্ছে, আর সে হলো রোজ। রোজ আসবে কিনা রাজ জানে না, তারপরও রাজের অপেক্ষার চোখ রোজকে খুঁজছে। রাজের অনেক বোরিং লাগায় রুহির পাশে বসলো। রুহি রাজের কপালের ঘাম মুছে দিতে থাকে টিস্যু নিয়ে। ঠিক এমন সময় রোজ এসে দাঁড়ায় রাজের পিছনে। রোজ তখন বলে, বাহ, অনেক সুন্দর তো। হেভি রোমান্টিক ব্যাপার, চালিয়ে যাও তোমরা। মানুষের প্রেম দেখতেও ভালো লাগে অনেক, খালি আমরাই পারলাম না, আমাদের কপালে প্রেমও নেই। রোজের কথা শুনে রাজ চমকে ওঠে, পিছনে ঘুরে তাকায়। রোজকে দেখে রাজ অনেক অবাক হলো, কারণ রোজ তারই কথা মতো নীল রঙের শাড়ি পরে এসেছে। রোজ যে রাজের কথা মতো এমন করে সেজে আসবে কখনো রাজ কল্পনাই করেনি। রাজ রোজকে দেখে খুশিতে মুচকি হাসলো, কিন্তু পরক্ষণে রাজ বুঝলো রোজ কথাটা কেন বলেছে। এর কারণ হলো রুহি। রাজ এখন বুঝতে পারছে রুহি কেন নীল রঙের ড্রেস পরে এসেছে। রাজ চটজলদি বলে, এই আপনি যা ভাবছেন তা একদমই না। আসলে আমি আর রুহি দুজনে ভালো বন্ধু। আপনি ভুল সময় বারবার ভুল বোঝেন। এন্ট্রি করেন কেন? থাক, আমি আর কিছু না বলি। কিছু বলতে গেলেই তো আমার শুনতে হবে, আমার তো কোনো অধিকারই নেই কিছু বলার। কারোর থেকে এইসব কথা শোনার মতো মানুষ আমি না। আরে শুনুন না, আমি বলি সবটা। আপনি আগে শুনবেন, তারপর যা খুশি বলবেন। আপনি তো বলার সুযোগই দিচ্ছেন না। কি বলবা? হ্যাঁ, আমি এসে যা দেখেছি তার বলার বাহিরে রাখে না কিচ্ছু। আমার চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না, তাই না? কিন্তু আপনার বোঝার ভুল হচ্ছে। আপনি উল্টাপাল্টা চিন্তা করছেন, আমাকে তো বোঝানোর সুযোগ দিচ্ছেন না। কি বোঝাবা? তোমার লাইফ, তুমি যার সাথে ইচ্ছা থাকতে পারবা, যা খুশি করতে পারবা, এতে আমার কি বলার আছে? কিন্তু আমি তো সেসব চাই না। আমি যা চাই সেটা কেবল আপনার থেকে। আপনি সেটা বুঝছেন না, শুধু উল্টা বুঝে যাচ্ছেন। রাজ, বাদ দাও তো। উনি যা ইচ্ছা ভাবুক, তাতে তোমার কি? ওনার ভাবনা দিয়ে তুমি কি করবা? আর শোনেন আপু, আপনার যা খুশি ভাবতে পারেন, এতে কিছু আসবে যাবে না। চুপ করো তো রুহি, তুমি আরো জটিল করে দিচ্ছ। বেশ, আমি কিছু ভাবছি না। সরি, আবারও আমি তোমাদের মাঝে বিরক্ত করার জন্য দুঃখিত। আমাকে মাফ করে দিবেন। রোজ কথাটা বলে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, উল্টে ঘুরে হন হন করে চলে আসতে থাকে। রোজের মনটা অনেক খারাপ হয়ে গেছে, যেন কেউ টোকা দিলেই রোজের চোখ দিয়ে হরহর করে পানি বের হয়ে আসবে। কিছু ভালো লাগছে না রোজের। রোজ ওর গ্যাংয়ের সবাইকে কল দেয় ক্যাম্পাসের একটা জায়গাতে বসে। সবাই একসাথে এসে রোজের সামনে হাজির হলো। কি হয়েছে? তোর ভয়েস শুনে মনে হচ্ছে তোর অনেক মন খারাপ। কি হয়েছে বলো তো? তোর জুনিয়র জামাইয়ের সাথে ঝামেলা নাকি? রাজ তার বান্ধবী রুহিকে মনে হয় পছন্দ করে। কি যে রাগ হচ্ছে! রাগ নাকি মন খারাপ লাগছে? হুম। দুটোই। কিছু ভালো লাগছে না। রাগ আর মন খারাপের কারণ কি? তুই তো বলেছিলি রাজকে তুই ভালোবাসিস না, সে তোর থেকে ছোট, তাহলে কেন তুই এমন ভাবছিস? এ জানি না আমি। তুই এত কথা না বলে কি করা যাবে সেটা ভাব। চল সিমিকে তুলে এনে আচ্ছা মতো পিটাই, তারপর সব ঠিক হয়ে যাবে। আর কোনো প্ল্যান? আগে তোর জুনিয়র জামাই আসছে, নীল পাঞ্জাবি পরা, তার মানে তুমি আজ নীল শাড়ি পরেছো ওর জন্য। এখন তো মনে হচ্ছে কালকে রাতে ফোন করা ছেলেটা তো তোর রাজি। থাকো, আমরা গেলাম, ছেলেটা তোমার দিকে আসছে। রাজ রোজের দিকে এগিয়ে আসছিল। রোজের বান্ধবীরা সেটা দেখতে পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। রাজ আরও দ্রুত হেঁটে রোজের সামনে আসলো। রোজের পাশে বসলো সে। দুজনে নীল রঙের পাঞ্জাবি আর শাড়ি পরে আছে। দুজনকে সেম ড্রেসে যে কত সুন্দর মানিয়েছে। সবাই হা করে তাকিয়ে আছে ওদের দিকে। রাজ রোজের দিকে তাকালো। রোজ তাকিয়ে আছে নিচের দিকে, চোখের পলক পড়ছে না। রোজের চোখ দুটো যেন কেমন ছলছল করছে। রাজ কি বলবে বুঝতে পারছে না। তবে চারিপাশে এত চিল্লানো হট্টগোল, তারপরও দুজনের নীরবতা যেন পুরো পরিবেশটাকে আরো নীরব করে তুলেছে। নীরবতা ভেঙে রোজই বলে, এখানে কেন এসেছো? যাও, তুমি তোমার নায়িকার কাছে যাও। আমার কাছে কি তোমার? রাজ কোনো কথা বলে না, এক দৃষ্টিতে রোজের দিকে তাকিয়ে আছে। রোজের মন খারাপের চেহারা দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে। রাজ আবার প্রেমে পড়ে গেল রোজকে দেখে। রোজ এমনিতেই রাগী, তবে যখন মন খারাপ করে থাকে আরও বেশিই যেন সুন্দর লাগে। রোজের প্রশ্নের জবাব না দিয়ে রাজ বলে,
আমি জানি না আপনার মাঝে কি এমন আছে। আপনি সুন্দরী আমি জানি, কিন্তু সেই সৌন্দর্যের থেকে আমাকে সবচাইতে বেশি আকর্ষণ করে আপনার রাগ, আপনার অভিমান। আপনি যখন রেগে যান তখন আপনার মধ্যে একটা বাচ্চা ভূত ভর করে। সে যে এত বাচ্চামি করে, তখন আপনাকে দেখে যে কেউ প্রেমে পড়তে যাবে। কি বলছো তুমি? কি করতে আসছো? রুহির কাছে যাও, সে তোমার জন্য অপেক্ষা করছে। হা হা, আপনি যেমন ডেঞ্জারাস রাগী, আমিও কিন্তু সেরকম। আপনার মনে আছে আমাকে আপনি রুমে তুলে নিয়ে গিয়েছিলেন একদিন? সেদিন আপনি অনেক কিছু করেছিলেন। আপনি কি ভেবেছেন আমি কিছু করতে পারবো না? মানে তুমি কি করতে চাও? আমাকে তুলে নিয়ে যেতে চাও নাকি? না, বাচ্চা মেয়েকে তুলে নিয়ে কি করব? বড় হলে না হয় সেটা ভাবা যেত। মানে আমি বাচ্চা? ওই আমি তোমার সিনিয়র, আমাকে তুমি পিচ্চি বললা কেন? তুমি বাচ্চা, তুমি পিচ্চি। ভাগ্যক্রমে আপনি আমার সিনিয়র, তাও আবার সেটা ভার্সিটির সিনিয়র। কিন্তু তাতে কি, সিনিয়র হয়ে আপনি বাচ্চা। নিজের মাঝে বাচ্চা সুলভ আচরণ আপনার যায়নি, বাচ্চাই রয়ে গেলেন। রাজের কথা শুনে রোজ অবাক হয়। নিজের মনের মধ্যে রাজকে নিয়ে আরও বেশি ভাবনার সৃষ্টি হলো। রাজকে এসে একদিন তুলে নিয়ে যায় একটা ঘরে। সে ঘরে রাজের সাথে যা ইচ্ছে মনে হয়েছে সেসব করেছে রোজ। রোজ এসব মনে করতেই লজ্জা পাচ্ছে সে ভীষণ। কিন্তু রাজ কি করতে চেয়েছিল? সে চাইলেই কি এমন করবে? রোজ এসব ভাবছে, আর রাজ রোজের মুখের দিক থেকে চোখই সরাচ্ছে না। রোজ সেটা বুঝতে পেরে রাজের দিকে তাকাচ্ছে না। রোজের অনেক লজ্জা পাচ্ছে আজ। এভাবে কেউ এত কাছ থেকে রোজকে দেখেনি। রোজ কি বলবে খুঁজতে থাকে। রাজ তাকাচ্ছে আর মুচকি হাসছে। একসময় রাজ হাসি থামিয়ে বলল, আপনি হয়তো আমাকে সেভাবে চেনেন না, কিন্তু আমি আপনাকে অনেক আগে থেকেই জানি। আপনাকে খুব ভালো করে চিনি। আমার পড়াশোনা আগেই শেষ। আমি তো এখানে এসেছি কেবল দেখতে। কি কি বললা তুমি? তোমার পড়াশোনা শেষ মানে? ওই কি বলছো তুমি? পড়াশোনা কবে কিভাবে শেষ হলো? নিজেই তো পড়ো ফার্স্ট ইয়ারে, আবার তুমি বলো কি না পড়াশোনা শেষ? ফাজলামি করো। না, আজকে আমি একদমই ফাইজলামি করার মোড়ে নেই। যা বলছি সবটাই সত্য। তবে বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য যে আমার অনার্স লাইফ আগেই শেষ। হিসেব করলে আপনি আমার জুনিয়র। আমি সবটাই অবিশ্বাস্য মনে হচ্ছে। পড়াশোনা শেষ, তাহলে তুমি ভার্সিটিতে কি করো? ফার্স্ট ইয়ারে কি করো? তোমাকে আগে দেখিনি কেন? আমি কি বলেছি নাকি আমি ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা করেছি? আমি তো অন্য ভার্সিটি থেকে করে আসছি। তবে ঢাকাতেই বাসা আমার। আমি যেখানে থাকতাম না কেন, এই ঢাকা সিটির সবাই আমাকে চিনতো। তোমার সামনে সবাই আমাকে চেনে না, তবে তুমি না থাকলে আমাকে সবাই চেনে। ওই আমার মাথায় ইট মারো তো, আমার মাথায় কিছুই ঢুকছে না। আসলে কি বলছো, কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো তো। রুহির কথা বলতে বলতে আজ তুমি কোন কথায় আসলে? সবই বলবো, এত উত্তেজিত হওয়ার কি আছে? তবে আগে বলি, কালকে রাতে যে ছেলেটা আপনাকে কল করে বলেছিল শাড়ি পরে আসতে, সেই ছেলেটাই কিন্তু আমি। আপনাকে নীল শাড়িতে কিন্তু অনেক সুন্দর মানিয়েছে। আরে আবার টপিক ঘোরায়, জলদি বলো তুমি। ওই আচ্ছা বলবো, চলেন একটু হাঁটি, ফুচকা খাবো। আপনার তো ফুচকা অনেক পছন্দ। বাসায় নিজেই সারাদিন ফুচকা বানিয়ে খান, কাউকে আবার সেটার ভাগ দেন না। আপনার বাবা মাঝে মধ্যে এসে ভাগ না চাইলেও নক করেন। রোজ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাজের দিকে। কেননা রাজ যা বলছে তার সবটাই সঠিক, কিন্তু কিভাবে? রোজের চেয়ে অনেক বেশি ফুচকা পছন্দ, সেটা রাজ কিভাবে জানলো? রোজের পছন্দের কথা তো কেবল ওর বান্ধবীরা জানে, কিন্তু রোজ তো কখনো দেখেনি ওদের বান্ধবীদের সাথে রাজের কথা বলতে। তাহলে রাজ কিভাবে জানলো? কি রহস্য থাকতে পারে এর মধ্যে? রোজ মনে মনে রাজের দিকে তাকিয়ে কথাগুলো মনে মনে ভাবল। রাজ রোজের ভাবনাগুলো বুঝতে পেরে মুচকি হাসতে থাকে। রাজ ভালো করেই বুঝতে পেরেছে রোজ এখন তাকে নিয়ে ভাবছে। ভাবারই তো কথা, মাত্র কিছুদিনের পরিচয়, অথচ ছেলেটা রোজের ব্যাপারে সব কিছু জানে। বিষয়টা অতি সহজ নয়, অনেক জটিল লাগছে রোজের কাছে সব। রাজ উঠে দাঁড়ালো, ধীর পায়ে হাঁটা ধরলো বাহিরের দিকে। রোজও বসল না আর, সেও রাজের পিছনে হাঁটা ধরল। রোজ রাজের প্রতি আকৃষ্ট হচ্ছে। দুজনে নীল রঙের ড্রেস পরে পাশাপাশি হাঁটছে, আর সবাই ওদের দুজনের দিকে হা করে তাকিয়ে থাকে। দুজনে আসলো ভার্সিটির বাহিরে। একটা ফুচকার দোকানে আসলো দুজন। ফুচকার দোকানে ছেলেটা রাজকে দেখেই বলে, ভাই আপনি কতদিন পরে আসলেন? আপনার জন্য আজকে আমি এখানে। ভাই বসেন বসেন, কি খাবেন বলেন। আর ইনি কি আমাদের ভাবি, মানে রোজ আপু? আসেন আপু, ওনাকেও তো আমি ফুচকা খাওয়াইছি কত। ছোট ছেলেটার কথা শুনে রোজ আরও অবাক হয়। এই ফুচকাওয়ালা ছেলেটা রাজকে এত সম্মান দিচ্ছে কেন? রোজ তো রোজই ফুচকা কিনতো, তাহলে রোজের থেকে রাজের গুরুত্ব এত বেশি কেন? রাজ রোজের অবস্থা ভাবনা চিন্তা বুঝতে পেরে খালি মুচকি হাসতে থাকে। একটা টেবিলে বসলো দুজন। পিচ্ছি ছেলেটাকে বলে, শোন, 10 প্লেট ফুচকা দিবি, ঝাল বেশি করে।
উনি পেঁয়াজ খায় না, তাই পেঁয়াজ দিতে হবে না। আর একটু টক দিবি বেশি করে, জানিয়ান। ওই তুমি এত কিছু জানো কিভাবে? কে তুমি? তুমি কি আমাকে আগে থেকে চিনো? কবে থেকে চিনো আমাকে? আমি কিছু জানি না কেন? কি সমস্যা বলো আমাকে। কে তুমি? কি চাও তুমি? আমার তো মাথা ঘোরাচ্ছে, কিভাবে সবাই তোমাকে চেনে? আস্তে আস্তে পানি আছে, পানি খান। একসাথে এতগুলো প্রশ্ন করতে নেই, একটা একটা করে সব কিছুর উত্তর তুমি নিজেই পেয়ে যাবা। এত উতলা হতে নেই, রিল্যাক্স করো, আরামসে ফুচকা খাও। আমি জানতে চাই তুমি কে। এত রহস্য নিয়ে আমি থাকতে চাই না, আমি সহজ সরল মানুষটাকেই চাই। তোমাকে আজ দেখে অনেক জটিল মনে হচ্ছে। এটা ঠিক বলেছেন। আপনার বাবা আছে না, বর্তমান এলাকার এমপি, বর্তমান এখানকার এমপি, উনি আমাকে খুব ভালো করে জানে। আপনি চাইলে ওনার হেল্প নিতে পারেন। আমার বাবা তোমাকে জানে? তোমাকে চেনে মানে? ওই তোমার মতো একটা সাধারণ ছেলেকে আমার বাবা কিভাবে চিনবে? পাগল হয়ে গেছো? এটাই তো তোমার সমস্যা, সব কিছুতে একগাদা প্রশ্ন করো। উনি আমাকে চিনতে পারেন না বুঝি? না, উনি আমাকে চিনতে পারেন না, খুদাই একটা কথা বলে দিলা। আর সেটা আমি বিশ্বাস করব, তাই না? এতক্ষণ মনে হয়েছিল তুমি সত্যি কথা বলছো, কিন্তু যখন বাবার কথা বললা তখন মনে হচ্ছে তুমি মিথ্যা গল্প বলছো। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে তোমাকে একটা জিনিস দেখাই। রাস্তার পকেট থেকে নিজের ফোনটা বের করলো। ততক্ষণে ফুচকা রেডি হয়ে চলে এসেছে। রোজের পছন্দের উপকরণ মিশিয়ে ফুচকার প্লেট একটা টেবিলে সাজিয়ে দিল ফুচকার সেই ছেলেটা। রোজ চোখ বড় বড় করে তাকাচ্ছে ফুচকার দিকে, আবার তাকাচ্ছে রাজের দিকে। রাজ ফোনটা বের করে রোজের বাবাকে কল দিল। রোজের সামনে রাস্তার বাবাকে কল করতে থাকে। রাজ বলে, তোমার বাবার নামে সেভ করা নাম্বার, উনি রিসিভ করলেই বুঝবা। রাজের কথা শেষ হতেই রোজের বাবা রাজের কল রিসিভ করে। রাজ তখন বলে, কেমন আছেন স্যার? আরে রাজ, তুমি এ সময়? সব কিছু ঠিক আছে তো? রাজ, রোজ ঠিক আছে? হ্যাঁ আঙ্কেল, সব ঠিক আছে। আপনার মেয়ে তো ফুচকা খায়, 10 প্লেট অর্ডার করছে। বাচ্চা মেয়ে যা খুশি খাক, তুমি শুধু ওকে খেয়াল রাখো। একটি মিটিংয়ে আছি বাবা, পরে কল করি। ঠিক আছে আঙ্কেল, আমি আছি, চিন্তা নাই। রাজ ফোন কেটে দিল। তারপর রোজের দিকে তাকায়। রোজ আরও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ একটা চুটকি বাজিয়ে রোজের চোখের সামনে। রোজ চমকে উঠে তাকিয়ে বলে, বলো তো তুমি কে? আমার সাথে তুমি লুকোচুরি কেন খেললে? এখন কি বিশ্বাস হচ্ছে না যে আমি তোমার বাবার পরিচিত? হয়েছে, এখন বলো তুমি কে? আগে ফুচকা খাও, তারপর সব বলছি। রাজের কথা শুনে রোজ ফুচকা খেতে থাকে। মেয়েটা এত সুন্দর করে ফুচকা খাচ্ছে, রাজ সেটা দেখে আর লোভ সামলাতে পারল না। ফোন দিয়ে রোজের ফুচকা খাওয়াটা ভিডিও করে নিল। রোজের ফুচকা খাওয়া শেষ হয়, রাজ বেরিয়ে আসে। রোজ বলে, দাঁড়াও, বিল দিই। ওই ছোট বিল লাগবে তোর? রাজের কথা শুনে পিচ্ছি ছেলেটা বলে, না না ভাই, কিসের বিল? পুরো দোকান ফুচকা খেয়ে খালি করে দিন, কোনো বিল লাগবে না। রোজ অবাক হয়, আজকে ওর সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। রোজ কিছু বলে না। রাজ রিক্সা ডাকলো, দুজনে রিক্সাতে উঠে বসে। রাজ বলল, রুহি হয়তো আমাকে পছন্দ করে, সে আমার কাছে একজন ভালো বন্ধু, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি সিনিয়র আপু। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, তবে আমি আপনাকে ভালোবাসি। রুহি কেবল আমার ঘামটা মুছে নিয়েছিল, ব্যাস, এর বেশি কিছু না। আমি সারাক্ষণ আপনার জন্য অপেক্ষা করেছি, আপনাকে দেখার জন্য অপেক্ষা করেছি, ভালোবাসি আপনাকে। রাজ রিক্সা থেকে নামলো। রিক্সা মামাকে বলে যেন রোজকে তার বাড়িতে পৌঁছে দেয়। রোজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাজ চলে যায় সেখান থেকে। আর রোজ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাজের চলে যাওয়ার দিকে। তারপর রোজ বাড়িতে চলে আসে। রাজকে নিয়ে সারাক্ষণ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কে এই রাজ? সে তো তার সিনিয়র, কিন্তু কিভাবে রোজের থেকে জুনিয়র হলো? কেন সে রোজের ভার্সিটিতে ভর্তি হলো? রোজ ভাবতে ভাবতে তার বাবার কাছে আসলো। কোনো কিছু না ভেবেই সরাসরি রোজ তার বাবাকে প্রশ্ন করলো, বাবা, রাজ কে? তোমার সাথে ওর কি সম্পর্ক? রোজের প্রশ্ন শুনে রোজের বাবা কিছুটা অবাক দৃষ্টিতে তাকালো, কারণ রোজ জানতো না রাজ তার জন্য ভার্সিটিতে এসেছে। রোজের বাবা প্রশ্ন করে, তুই হঠাৎ রাজের কথা জানতে চাচ্ছিস যে? কেন, কি হয়েছে? উফ বাবা, বলো তো কে সে? তুমি তাকে কিভাবে চেনো? আমি বলছি স্যার, আপনি কাজ করুন, আমি রোজের সাথে কথা বলে নেব। রাজের কথা শুনে রোজ দরজার দিকে তাকালো। রাজ এসেছে। এমপির বাসায় সহজে কেউ অনুমতি ছাড়া বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না। আর রাজ তো রোজের জুনিয়র, দেখতে খুবই সাধারণ একটা ছেলে, কিন্তু এমন ভাব নিয়ে সে বাড়ির মধ্যে আসলো যেন রাজেরই বাড়ি এটা। রোজ এসব ভেবে আরও অবাক হয়। রাজ এসে সোজা রোজের হাত ধরল, তারপর রোজকে নিয়ে বাড়ির ছাদে চলে আসে। এমনভাবে রাজ আসলো যেন এই বাড়ির সব কিছু ওর চেনা।
দুজনে এসে ছাদে দাঁড়িয়ে আছে চুপচাপ। নীরবতা ভেঙে রোজই প্রশ্ন করলো, এসবের মানে কি? কে তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। খুব সহজ হিসেব আপু, আপনি একটু ভাবলেই জানতে পারবেন। আমাকে বলো সব কিছু। কে তুমি? আসলে আপনার সাথে আমার বিয়ে ঠিক করা। অনেক আগে থেকেই আপনার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছিল। আপনাকে আগেও অনেক ছেলের কথা বাসায় বলা হয়েছিল, শেষে যে ছেলের কথা বলা হয়েছিল সেই ছেলের নাম কি জানেন? হ্যাঁ, একটু একটু মনে আছে। আশিক মাহমুদ রাজ। সেই ছেলেটাই হলাম আমি। আমাকে কখনো কেউ কোনো কিছুতে রিজেক্ট করে না। আমি হলাম আপনার বাবার বিজনেস পার্টনার। আপনাকে একদিন আমি দূর থেকে দেখি, মনে পড়ে সেদিন যেদিন আপনি বৃষ্টিতে ভিজেছিলেন? ওই দিন আপনি সাদা ড্রেস পরেছিলেন। আপনার বাড়ির সামনের খোলা মাঠে আপনি বৃষ্টিতে ভিজছিলেন। রোজের মনে পড়ে যায় 1 বছর আগের কথা। একদিন ঝুম করে বৃষ্টি শুরু হয়, আর সেই বৃষ্টিতে রোজ আর নিজেকে আটকে রাখতে পারে না, বৃষ্টিতে ভিজতে চলে যায়। ওদের বাড়ির সামনের একটা বিশাল ফাঁকা মাঠ আছে, সেই মাঠে ভিজতে চলে যায় রোজ। যখন রোজ ভিজছিল তখন মাঠের একপাশের রাস্তা দিয়ে একটা কালো রঙের গাড়ি বারবার ঘুরছিল। রোজ সেদিন বিষয়টা সহজভাবেই দেখে, তার কাছে সেরকম কিছুই মনে হয়নি। কিন্তু আজকে রোজ শিওর হয় সেদিনে সেই কালো গাড়িতে রাজই ছিল, আর রাজই বারবার ঘুরপাক খাচ্ছিল তার আশেপাশে। সেদিন রাজ ওই গাড়ির মধ্য থেকে রোজকে দেখছিল, বাচ্চাদের সাথে বৃষ্টিতে ভিজছিল। এরপর রাজ খোঁজ করে জানতে পারে রোজ হলো এমপির মেয়ে, আর তখনই রাজ এমপির সাথে বিজনেসে যোগ দেয়। রাজ রোজের বাবার সাথে বিজনেসে যোগ দিতেই বিজনেসে অনেক লাভ হতে থাকে। সেই জন্য রাজের প্রতি রোজের বাবার আলাদা ভালোবাসা তৈরি হয়। সেই সুবাদে রোজের বাবাই রাজকে তার জামাই করতে চেয়েছিল। তখন রাজ বলে রোজের কাছে বিয়ের প্রস্তাব দিতে, কিন্তু রোজ না করে দেয়। তারপরও রাজ লুকিয়ে রোজের বাসায় আসতে থাকে। একদিন রাজ রোজের রুমে প্রবেশ করে। রোজ সেদিন ছিল না বাড়িতে, এজন্য রাজ আসে। রুমে এসে রোজের সব কিছু দেখতে থাকে। সারা রুমের কোণাতে কোণাতে রাজের চোখ চলে যায়, তেমন কিছু রাজ দেখতে পায় না। রাজ যখন চলে আসতে যাবে তখনই বালিশের নিচে লাল কভারে থাকা কিছু একটা চোখে পড়ে রাজের। রাজ এগিয়ে আসে, বালিশটা সরাতেই দেখে লাল কভারে থাকা একটা ডায়েরি। রাজ ডায়েরিটা হাতে নেয়। অনেকটা লেখা আছে ডায়েরিতে। রাজ একটা একটা করে পৃষ্ঠা উল্টাতে থাকে। হঠাৎ রাজের চোখ চলে যায় একটা পৃষ্ঠাতে। সেখানে বেশ কিছু লেখা থাকে, মানে রোজের কেমন ছেলে পছন্দ সেসব নিয়েই কয়েক লাইন লেখা থাকে। রাজ সেগুলো পড়তে থাকে। রোজের পছন্দ, আমার এমন ছেলে পছন্দ যে অনেক সহজ সরল ইনোসেন্ট হবে, হাওয়াগোবা হবে। আমার থেকে সে যদি ছোটও হয় তাতেও সমস্যা নেই, আমার জুনিয়র ছেলে পছন্দ। রোজের এতটুকু লেখা রাজ ছবি তুলে নেয়। তারপর ডায়েরিটা আগের জায়গাতে রেখে চলে আসে। এরপর রোজের বলা এই কথাগুলো সে বারবার পড়তে থাকে। তখনই একটা প্ল্যান সাজায় রাজ। রোজ যে কলেজে পড়ে সেই কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে। যেই ভাবা সেই কাজ, রাজ সত্যিই রোজের কলেজে ভর্তি হয়। এরপর রাজ প্ল্যান করে রোজের সামনে ওরই লোকদের সাজিয়ে রাজকে টিচ করায়, আর রাজ সহজ সরল ভাব নিয়ে কাজ করে। রোজের এটা চোখে পড়ে, আর তখনই রোজ রাজকে ডাকে, আর রুহি আরও কাজটা সহজ করে দেয়। রাজের থেকে এসব কিছু শুনে রোজ অবাক চোখে তাকায় রাজের দিকে, কারণ রোজ তাকেই ভালোবাসে যাকে সে আগে রিজেক্ট করে দিয়েছিল। রাজ এবার সরাসরি রোজকে প্রশ্ন করে, তুমি কি আমাকে ভালোবাসো রোজ? রোজ রাজের প্রশ্ন শুনে ঘুরে তাকায়। রোজের খুব রাগ লাগছে। এরকমটা রাজ করতে পারলো ওর সাথে? সে এসবের কিছুই জানতে পারেনি। রাগে রাজের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার কথা ভাবে রোজ। রাজ আবার প্রশ্ন করে, বলো না রোজ, আমাকে তুমি ভালোবাসো? আমি তোর মুখ থেকে শুনতে চাই। না, আমি তোমাকে ভালোবাসি না। যা ছিল সেটা এমনিতেই ফান ছিল। ভালোবাসলে আমি নিজেই প্রকাশ করতাম। ও সত্যি আমাকে ভালোবাসো না তুমি? বললাম তো ভালোবাসি না। এত কথা তো বলার দরকার নেই। ভালোবাসি না মানে বাসি না। কেন বাসি না, কেন বাসবো না, এসব তো বলার দরকার মনে করছি না। তার মানে আমাকে তুমি বিয়েও করবে না? আরে তোমার কি মাথায় সমস্যা? কথা বোঝো না? যেখানে আমি তোমাকে ভালোই বাসি না সেখানে আমি কিভাবে তোমাকে বিয়ে করব? চলে যাও তুমি এখান থেকে। আবারও আমাকে রিজেক্ট করে দিলে? তবে হ্যাঁ, মনে রাখিও এবার রিজেক্ট করার পর আমি যে আবার ফিরবো এমন না, আমি কিন্তু সত্যি চলে যাব। আজব তো, তুমি চলে যাবা তাতে আমার কি? তুমি যেখানে ইচ্ছে যাও, সেটা তো আমার দেখার বিষয় না। আর তুমি ফিরলেও কি আর না ফিরলেও কি,
মোট কথা আমি তোমার ব্যাপারে কোনো কিচ্ছু আসে যায় না, তাই চলে যেতে পারো। বেশ, যেহেতু তুমি এভাবে বলছো তাহলে আর এখানে থাকাটা ঠিক না, চলে যাচ্ছি তোমাকে রেখে। আসলে চলে যাচ্ছি, আমার ভালোবাসাটা না হয় আমি একাই বহন করি। তবে হ্যাঁ, সত্যি তোমাকে ভালোবাসি, যার কোনো প্রমাণ নেই, তবুও ভালোবাসি। প্রমাণ করে আইনে যেটা যায় ভালোবাসাতে নয়। ভালোবাসা তো মনের ব্যাপার, ফিল করার বিষয়। আমি তোমাকে নিয়ে ফিল করি, তোমাকে নিয়ে আমার মনে একটা আলাদা ঘর আছে। সেই ঘরটা সম্পূর্ণ ভালোবাসা দিয়ে ভর্তি ছিল, সব সময়ই থাকবে। আমি কেঁদে কেঁদে তোমার ভালোবাসা প্রমাণ করতে পারবো না, তবুও ভালোবাসি তোমাকে। তুমি ভালো থেকো, আসি। কথাগুলো বলে রাজ চলে আসে, একবারও আর পিছনে ফিরে তাকায় না। রোজ তাকিয়েছিল রাজের দিকে, কিন্তু রাজ আর ঘুরে না তাকিয়ে সেখান থেকে চলে আসে। এরপর কেটে যায় 1 সপ্তাহ। রাজ সেদিন এসে তার সিম চেঞ্জ করে, সব রকম যোগাযোগ বন্ধ করে শহর ছেড়ে অন্য শহরে চলে আসে। যদিও রাজ কাজের জন্যই অন্য শহরে আসে, এতে ভালোই হয়েছে। রোজের কথা সে মনে করতে পারবে না। রাজ তার মতো ব্যস্ত থাকতে শুরু করে। রোজ রাজকে হঠাৎ অনেক বেশি মিস করতে থাকে। রাজের নাম্বারে অনেকগুলো কল দেয়, কিন্তু রাজের সিমে কল ঢোকে না, সব সময় বন্ধ দেখতে থাকে। রাজের কেয়ারিংগুলো রোজ অনেক বেশি মিস করতে থাকে। রোজ তার বাবার থেকে রাজের ঠিকানা নেয়, কিন্তু সেখানে এসে রাজের পরিবারের সাথে দেখা হলেও রাজকে দেখতে পারে না। রাজ কই গেছে তার পরিবারের লোকেরাও সেভাবে জানে না। তবে রোজ রাজের মা বাবাকে সব কিছু খুলে বলে কান্না করতে করতে। রোজকে ওদের পছন্দ হয়, রাজের সাথে রোজের বিয়েটা ঠিকঠাক করে ফেলে। কিন্তু রাজ কোথায়? সে তার বিজনেসের জন্য কাউকে না জানিয়ে অন্য শহরে চলে গেছে। আজ মাসখানেক হলো রাজ ঢাকা শহর থেকে অনেক দূরে চলে এসেছে। মাসখানেক পরে রাজের একটা বিশেষ প্রয়োজনে ঢাকাতে ব্যাক করতে হয়। কাউকে না জানিয়ে রাজ বাড়িতে আসে। সন্ধ্যার কিছু সময় আগে রাজ এসে কলিং বেল বাজায়। প্রথমে দরজা খুলছিল না কেউ। রাজ কয়েকবার কলিং বেল বাজাতে থাকে। হঠাৎ দরজা খোলার শব্দ শুনতে পেল রাজ। দরজা খুলতেই রাজ যখন ভিতরে প্রবেশ করতে যাবে, তখনই দেখে রোজ দরজার সামনে দাঁড়িয়ে আছে। রোজ রাজকে দেখেই চমকে ওঠে। আবার রোজ রাজকে দেখতে পেয়ে অবাক হয়, যেন ভূত দেখার মতো করে দুজনে অবাক হয়ে একে অপরকে দেখতে থাকে। ওদের ঘোর ফেরে যখন বাড়ির ভিতর থেকে রাজের মা চিৎকার করে বলে, কে আসলো বৌমা? এই সন্ধ্যায় তো কারো আসার কথা না। রাজ চমকে যায়। সে কিছু না বলে ভিতরে চলে আসে। রাজকে দেখেই বাড়ির সবাই অবাক হয়ে গেল, কিন্তু রাজ কিছু না বলে দ্রুত ওর রুমে আসে। রুমে এসেই অবাক হয়, কারণ ওর রুম এত পরিষ্কার আর গোছালো হয়ে আছে। রাজ তা দেখেই অবাক, কিন্তু কারো কাছে কোনো প্রশ্ন করল না। রাজ একটা পেপার খুঁজছিল, সেই পেপারের জন্য সারা রুম আবার এলোমেলো করে। পেপারস, কাপড় চোপড় সবগুলো ফ্লোরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে মেইন কাগজ খুঁজতে লাগলো। এমন সময় সেই রুমে রোজের প্রবেশ। রোজ তখন বলে, এটা কি করছো তুমি? কত কষ্ট করে আমি রুমটা গুছিয়ে রেখেছি, আর অমনি সব এলোমেলো করে দিয়েছো। আমি তো বলিনি আমার রুম গুছিয়ে রাখতে, যেমন আসছো তেমনই থাকবে, কারো রুম গোছানোর জন্য রাখা হয়নি। আমার ইচ্ছা আমি গোছাবো, তুমি কেন নষ্ট করবা? কোনো অধিকার নেই সব নষ্ট করার। লিসেন, এটা আমারই বাড়ি, আমারই রুম, তাই অধিকারটা আমারই থাকবে। হ্যাঁ, অধিকার তো থাকবে, তবে সেটা অর্ধেক, সম্পূর্ণ না। মানে অর্ধেক কেন হবে? আমার বাড়ি, আমার সবটাই। হা আমার অর্ধেক, কারণ আমি তোমার বউ, আর বউ মানে অর্ধাঙ্গিনী, তাই সব অধিকার আমারও আছে অর্ধেক। হা হা, এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। এই তো আমার পেপারস পেয়ে গেছি, এবার যেতে হবে। কোথায় যাবা? কোনো কোথাও যাওয়া নেই, এইভাবেই থাকবা আমার সামনে। সরি, আমার ইচ্ছে। দরজার সামনে থেকে সরেন, আমার যেতে হবে। বললাম তো যেতে পারবা না, আমি কোথাও যেতে দিব না, আমার কাছে থাকতে হবে। থাকতে চেয়েছিলাম, সেটা আর এখন পসিবল না। সো আমি ভালোভাবে বলছি, পথ ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে, অনেক কাজ। দেখো, রাগ উঠাবা না বলে দিলাম। ভালোভাবে আমিও বলছি, যেতে পারবা না। সমস্যা কি? সেই যে হারাইছো, কোনো খোঁজ নেই। কেন নেই? কি ভাবো? দেখেন, আমি নিজেই কিছুই ভাবি না, আমি এখন আমার মতো ভালো আছি অনেক। আপনি কেন আমার বাড়িতে সেটা বুঝতে পারছি না। শ্বশুর বাড়িতে বউ থাকবে না তো কই থাকবে? কিসের শ্বশুর বাড়ি? সরেন তো, আজাইরা কথা বলেন। রাজ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার বউ হতে চাই। রোজের কথা শুনে রাজ স্থির হয়ে দাঁড়ালো, রোজের দিকে তাকালো। রোজ রাজকে দেখে ভাবে রাজ অনেক খুশি হয়েছে তার এই প্রস্তাবে। রাজ বেশ কিছু চুপ থেকে বলল, হা হা, আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান?
হাসি পাচ্ছে অনেক, এতদিন পর একটু মন খুলে হাসলাম। দেখো রাজ, আমি সিরিয়াস অনেক। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো না কেন? আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি সিরিয়াস না, আমি কখনো আপনাকে বিয়ে করব না। আপনি দয়া করে আমার বাড়ি থেকে বের হয়ে যান। আশা করি ভদ্রভাবে বলবেন, ভদ্রভাবে শুনবেন। আমাকে এই বাড়ির সবাই বউ হিসেবে মেনে নিয়েছে। আমি তো তোমাকে বিয়ে না করে যাব না। যদি তোমার বা আবার যেতেই হয় তবে বিয়ে করেই যাব, এছাড়া আমি যেতে দিব না। রাজ কিছু বলে না। রোজের হাত ধরে জোরে টান দিয়ে দরজার কাছ থেকে সরিয়ে নিল। রোজ সরে যায় দূরে। এরপর রাজ দ্রুত নিচের রুম থেকে বের হয়ে চলে আসতে থাকে। মেইন দরজার কাছে যখন আসে তখন দেখে মেইন দরজার সামনে রাজের বাবা দাঁড়ানো। রাজ তার বাবাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। কোথায় ছিলি এই 1 মাস? ওই যে বাবা, নতুন সাইটে যে কাজ চলছে সেই কাজের জন্য পাশের বিভাগে গিয়েছিলাম। ব্যস্ততা শেষ? সাইটের পেপারস একটা রেখে গিয়েছিলাম, নিতে এসেছি। আচ্ছা, আসছিস যখন তখন একেবারে বিয়ে করে তারপর যাবি। বিয়ে? কিসের বিয়ে? তোর বিয়ে রোজের সাথে। রোজ, এদিকে আসো। দ্রুত বিয়ের ব্যবস্থা করো সবাই। কাজী ডাকা আছে, চলে আসবে। রোজের বাবাও চলে আসবে এখনই। মেয়েটা আমাদের বাড়িতেই সেই 1 মাস ধরেই আছে। বৌমা হিসেবে আমরা তাকে মেনে নিয়েছি। কিন্তু বাবা, আমি রোজকে এভাবে বিয়ে মানে? রাজের বাবা ভয়ঙ্কর একটা লুকে রাজের দিকে তাকায়। রাজ ভয়ে চুপ হয়ে গেল। রাজ তার বাবাকে অনেক ভয় পায়, তাই সে তার বাবার উপরে কথা বলে না। এরপর রাজ বিয়ের জন্য বসে থাকে। কাজী আসে, সবাই আসে। রোজের সাথে রাজের বিয়ে হয়ে যায়। রাজ চলে যেতে যাচ্ছিল, কিন্তু রোজ তাকে আটকায়। দুজনে এখন বাসর ঘরে বসে আছে। রোজ রাজকে ডাকে। কি সমস্যা তোমার? আমার সাথে এমন করছো কেন? দেখুন, আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, কখনো আমি বউ হিসেবে আপনাকে মানতে পারবো না। কি বলো তুমি এসব? তুমি না আমাকে ভালোবাসো? তাহলে বউ হিসেবে মানতে সমস্যা কি? ভালোবাসা আলাদা বিষয়। আপনি নিজে সেদিন না করে দিয়েছেন, তাহলে কেন আমি ভালোবাসবো? কেন আমি বিয়ে করবো আপনাকে? গাধা, সেদিন আমি এমনিতেই রেগে বলেছিলাম। আমার সাথে এত কিছু হলো আর আমি জানলাম না, তাই রাগ দেখিয়ে বলেছিলাম। সরি। আপনার রাগ কারোর জন্য তা কষ্টের হয়, এটা তো মনে রাখা দরকার ছিল। সরি সরি সরি, আমি কান ধরছি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, এত অভিমান কেন তোমার? জানি না। বউ হিসেবে মানবে না আমাকে? না, মানবো না। সত্যি মানবে না? কি নেই আমার মধ্যে? আমি তো সুন্দরী, সব আছে। কাছে আসো, খুলে দেখো, সব পাবা। চুপ, ঘুমাবো আমি। আসো, জড়িয়ে ধরে ঘুমাই। না, কোনো ইচ্ছে নেই। নেই না? রোজ এগিয়ে আসে রাজের দিকে। রাজকে জড়িয়ে ধরে ঠোঁটে একটা লম্বা চুমু দেয় রোজ। রাজ আহ করে ওঠে। রাজকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে রোজ কান্না করে দেয়। রোজের কান্না দেখে রাজ বলে, কাঁদছো কেন? তুমি আমাকে ছেড়ে যাবা? বিশ্বাস করো, অনেক ভালোবাসি তোমাকে। জানি। তাহলে কষ্ট দিলা কেন?